মৃত্যুভীতি উপেক্ষিত ত্যাগের প্রবণতা, জুলাই আগস্টের রক্তস্নাত নতুন স্বাধীনতা। সত্যিই তাই, বীর আবু সাইদ মানবিক মুগ্ধের মতো অসংখ্য শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মায়ের বুক ফাটা আর্তনাদের উপর ভর করে দাঁড়িয়ে আছে নতুন বাংলাদেশ। আর তাই তো অন্তর্বর্তী সরকারের কাছে দেশের 18 কোটি মানুষের প্রথম দাবিটি ছিল জুলাই আগস্টের গণহত্যার বিচার। আর সেই ধারাবাহিকতায় এরই মাঝে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর দেশবাসীর কাছে থাকা যত ভিডিও চিত্র সব প্রমাণ হিসেবে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বহুল প্রত্যাশিত এই বিচার নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা জানতেই দেশের আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসএটিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড় আজ এসেছে এই গণ আন্দোলনের সময় উত্তপ্ত এক জনপদ সাভারে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সবসময়। চলুন দেখি আলোচনা ও সমালোচনায় ভরা চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে। বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। আশা করি আমরা এই দেশে কেমন আছেন আপনারা? জি কি নিয়ে আলাপ করতেছেন? আমরা এই জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা করতেছি। আসলেই বিচার তো শুরু হয়েছে, হ্যাঁ, কেমন বিচার চান আসলে? আমরা একেবারে নিরপেক্ষ একটা তদন্তের মাধ্যমে সকল দোষীদের একেবারে মানে উৎকে সবচাইতে বড় যে শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যাঁ, আর কি সর্বোচ্চ সাজা, সর্বোচ্চ সাজা আমরা দাবি করি। কি দেখছেন আসলে জুলাই আগস্টে আসলে কি ম্যাসাকারটা কেমন দেখছেন আপনারা? এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার চোখে যতটুকু দেখছি 7-8 নাম্বার ওয়ার্ডে সবচেয়ে বড় মারামারিটা সাভার হয়েছে। আমার এই এলাকার জনগণই গেছে। 6 থেকে 700 পুলিশ এবং বিজিবি সারা দিন সারা রাত গুলি করছে এবং গুলি করার পর আহত মানুষের চিকিৎসা করতে দেয় নাই, কোনো হাসপাতালে নিতে দেয় নাই। তারপরে আপনার বাড়ি ঘরে ঢুকা গুলি করছে। যে আমার এই পাশের বাড়িতে একজন ঘুমন্ত ছিল, একটা শ্রমিক শরবত বিক্রি করে, তারে দৌড়ায় ঘরের ভিতরে ঢুকা চোখের উপরে ঘুমন্ত অবস্থায় গুলি করে দিছে। 2-4 জন লোক মেডিকেলে নেওয়া গেছে, বেশিরভাগ গুলিবিদ্ধ কাউকেই মানে হাসপাতাল পর্যন্ত নেওয়া যায় না। এই যে ইয়ামিনের ঘটনাটা, ইয়ামিন তো চিকিৎসার অভাবে মারা গেছে। ইয়ামিনের ঘটনা তো সারা বিশ্ব কাঁপায় দিচ্ছে। হ্যাঁ, সে যখন পড়ছে তখনও তো সে জীবিত ছিল, আমরা দেখছি তো এপিসি থেকে যখন। হ্যাঁ, আমরা দেখলাম যে একজন চোখের পানি মুছতেছে। আসলে কেমন দেখছেন আপনি আসলে এই ঘটনা? না, আসলে আমি যেটা বলবো, আমার স্কুলের ছাত্ররা ওনাদের কথাই, আমার যে ছাত্ররা যাদের কথা বুকে আমার এখন বুক কাঁপে, তাদের বুকে এখনো বুকের গুলোই। কিন্তু এই সরকার আজ 2 মাস হয়ে গেল, মুক্তির মায়ের কান্না আজও থামে নাই, ওই সাইদের মায়ের বাবার কান্না আজও থামে নাই। এই সরকার কি করছে? 2টা মাস চলে গেল, 15টা বছর এদের মুখ বন্ধ করে রেখেছিল। আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেবে তাদের সে অধিকারকে আদায় করার জন্য তারা সংগ্রাম করেছিল। কিন্তু কি দেখলাম, এই সরকার বসে রয়েছে এত বড় একজন নেতা আর কি সবার কাছে শ্রদ্ধেয়, সবার কাছে গ্রহণযোগ্য, যিনি নোবেল পুরস্কার, তার মতো একজন লোক ওখানে বসে আছে। দেরি হইলেও আমরা আশাবাদী যে কাজটা শুরু হয়েছে। ট্রাইব্যুনালটারে আপনাদের পুনর্গঠন করতে হয়েছে, প্রসিকিউশন টিম নিয়োগ দিতে হয়েছে, বিচারপতি নিয়োগ দিতে হয়েছে। উদ্দেশ্যটা ছিল আরো হাজার হাজার জনতাকে মেরে হলো ক্ষমতায় থাকতে। সেখান থেকে ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে যে আবার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, এদের কাছে কিন্তু যারা হত্যা হয়েছে তাদের বাপ মায়ের স্বজনদের এবং আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি। বিচারটা আরো ত্বরান্বিত, সংস্কারটা হচ্ছে, কিন্তু সংস্কারটা আরো দ্রুত হওয়া চাই। আমরা এতদিন হয়ে গেল, এখনো আইনজীবীরা সেই বিচারকদের এর জন্য আন্দোলন করে। এই বিচারটা আরো দ্রুত করতে হবে। বিদেশে যারা পালিয়ে রয়েছে তাদেরকে ধরতে হবে। দেশেও অনেক জায়গায় ঘাপটি মেরে আছে, এগুলোকে ধরে দ্রুত এদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। কিন্তু এই ব্যাপারেও কথা আছে, আপনি যত দ্রুত চাচ্ছেন, 16-17 বছর একটা স্বৈরাচার সরকার, তারা যেভাবে একেবারে বিচারালয় থেকে শুরু করে যেভাবে তারা তাদের মানে লোকজন নিয়োগ করছে, এই সব জায়গা থেকে কিছুদিন আগে দেখছেন যে 12 জন বিচারককে আপনার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এরা তো পুরো একেবারে বিচারালয়ের পিয়ন থেকে বিচারক পর্যন্ত এরা নিয়োগ দিয়ে গেছে। এই বিচারক থাকা অবস্থায় আপনি এদের কাছ থেকে সঠিক বিচার প্রত্যাশা করতে পারেন না। তার জন্য এই সরকারের সময় দিতে হবে, কারণ এই সরকার আস্তে আস্তে সবকিছুই তারা তাদের মতো করে সাজাচ্ছে, যারা প্রকৃত নিরপেক্ষভাবে বিচারটা করতে পারবে। একটা দলীয় সরকারের অধীনে দলীয় নেতাকর্মী দিয়া বিচারক যারা,
তাদের কাছ থেকে আপনি মানে আশা করা যায়। কোনো ভালো বিচার আশা করতে পারেন না। আমার তো মনে হয় যে তাদের ওই ফ্যাসিস্ট সরকারের এরা আপনাদের সাথে মিশে আছে, এই সরকারের সাথে মিশে আছে, নাহলে এতদূর সময় কেন লাগে? আমার ছেলে আপনার ছেলে যদি রাস্তায় মারা যেত তাহলে কেমন লাগতো? না না এতদিন কেন সহ্য করবো? না, কারণ হচ্ছে ট্রাইব্যুনালটারে তো পুনর্গঠন করা লাগছে। আপনার ট্রাইব্যুনালে বিচারপতি ছিল না, বিচারপতি নিয়োগ দিতে হয়েছে। প্রসিকিউশন টিম ছিল না, প্রসিকিউশন টিম নিয়োগ দিতে হয়েছে। তদন্ত সংস্থা যারা তদন্ত করবে তাদের নিয়োগ দিতে হয়েছে। এই লোকগুলোরে তো আসলে একত্রিত করতে হয়েছে, আর লোকগুলো একত্রিত করার আগে তো যাচাই বাছাই করা লাগছে। তার মানে একটা সময় দিলে একটা সুন্দর বিচার হবে, অতএব সেই সময়টা তো আমাদের অবশ্যই দিতে হবে। আর এরা তো ধরেন বিচারের প্রথম দিনেই 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তার মানে যে তাদের আগ্রহ নাই, কারণ দেশের 16 কোটি মানুষ না, দেশের 18 কোটি মানুষের প্রথম দাবিটাই ছিল কিন্তু জুলাই আগস্টের গণহত্যার বিচার, এবং সেই দাবির প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু বিচারটা শুরু হয়েছে। এখন আমার প্রশ্ন যে যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে আসলে কি করা উচিত? কারণ আমরা তো দেখছি অনুপ চেটিয়ারে কিন্তু আমরা ফেরত দিছি, অতএব সেই ক্ষেত্রে কি আমরা তাদেরকে ফেরত যেতে পারি না? আমাদের বাংলাদেশের সাথে, ভারতের সাথে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। চুক্তির আওতায় প্রত্যেকেরই এই দেশে ফেরত আনা হোক। আমি চাই একজন অপরাধীও, যারা অপরাধ করছে এই ছাত্র গণহত্যার সাথে নির্দেশদাতা, মদতদাতা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত ছিল, প্রত্যেকের সঠিক বিচারটা হোক। এই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে একটা বাস্তব প্রমাণ আমি আপনাকে একটা কথা বলি। 14 সালে আমি বিরোধী দলের রাজনীতি করার কারণে আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমার বিচার জামিনের কাগজ নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত গেছে, তো সবাই জামিন দিচ্ছে। 3 মাস পরে গিয়ে সবাই জামিন দিচ্ছে, আমারও জামিন দিল। জামিন দেওয়ার পর 6 মাস আমার জামিন নামায় সই করে নাই। সই করে নাই কারণ আমি বিরোধী দলের রাজনীতি করি। জামিন কিন্তু ওপেন কোর্টে জামিন দিয়ে দিচ্ছে, এটা আপনি বলতে পারবেন না যে জামিন দেয় নাই, কিন্তু জামিন নামায় সই করে না, আমি আর বেরোতে পারি না। পর্যায়ক্রমে আমার লয়ার আপনার দৌড়াদৌড়ি করতে 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 6 মাস পার হয়ে গেছে। তা 6 মাস পরে বলে যে এই আপনার আসামির বিরুদ্ধে আইনমন্ত্রীর সুপারিশ আছে, তাকে জামিন দেওয়া যাবে না। ওপেন কোর্টে আমি দিচ্ছি কিন্তু আমি জামিন নামায় সই করবো না। তো এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা ছিল, যে দলীয় সরকারের অধীনে নিয়োগ পাওয়া বিচারকরা কখনোই মানে নিরপেক্ষ বিচার করে নাই। না হলে আমি 3 মাসের জায়গায় আমি 3 মাস পরে জামিন পাইছি, জামিন পাওয়ার পর 6 মাস আমার জামিন নামার সই করে নাই। আপনি যেটা বলছেন আমরা দেখছি, কারণ নিম্ন আদালত যেই সাজা দেয় উচ্চ আদালত সেই সাজা থেকে কম সাজা দেয়। এইটা হচ্ছে শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বেরই বিচার ব্যবস্থার একটা কস্টিউম, একটা ঐতিহ্য। কিন্তু আমাদের দেশে দেখছি যে নিম্ন আদালত যে সাজা দেয় উচ্চ আদালত তার থেকে আরো বেশি সাজা দেয়। এমন ভাবে বিচার বিভাগ সাজাইছে যে ওখানকার অনুমতি ছাড়া কিছুই লেখে না। না না না, সেজন্যই ছাত্র জনতা বাপ মায়ের কাছে আপনার বিদায় নিয়ে গেছে, মা আমি ফিরে আসলাম না, আসলে আমার জন্য দোয়া করুক। বাংলাদেশ মুক্ত না হওয়া পর্যন্ত আমার লাশ সাভারে গণহত্যা কবরস্থান থেকে না করা হয়েছে, যে কবর দেওয়া হবে না এখানে, সেই মসজিদের ইমামদেরকে না করেছে, জানাজা দেওয়া যাবে না। ইয়ামিনের হত্যার ব্যাপারে একটা ঠিক এরকমই করে, প্রথমত ওর চিকিৎসা হয় নাই, ওর কবর দিতে দেয় নাই, জানাজা দিতে দেয় নাই, এবং পরিবারকে চাপ দিচ্ছে যাতে এই নিয়ে কোনো রকম অভিযোগ কোথাও না করা হয়। এটা কিন্তু নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে এমন গণহত্যা, এবং গণহত্যার পর একটা সরকার তার দেশের জনগণকে মানে আহত এবং নিহত জনগণের প্রতি যে ধরনের আচরণ করছে, এটা কোনো দিন মানে মাইনা নেওয়ার মতো না। মৃতদেহের উপর তো কোনো প্রতিহিংসা থাকে না। সরকার কাজে সবাই সহযোগিতা করে, সরকারের অনেক কাজ ঠিক আছে, ছাত্র জনতা দেশের জনগণ তাদের সাথে আছে। এরকম ন্যাক্কারজনক হত্যার বিচার মানুষ দ্রুত চায়, ইচ্ছা করলে সরকার অনেক কিছু পারে, তাদের কাছে সব ক্ষমতাই আছে। কিন্তু একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে অনেক দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আর কি, যদি আপনার এখানে যেই মামলায় ক্যাপিটাল পানিশমেন্ট থাকে সেই মামলার আসামিকে তারা দিতে চায় না, মৃত্যুদণ্ডের সাজাটা তারা পছন্দ করে না। সেই ক্ষেত্রে আসলে বিকল্প কি? কূটনৈতিক চালাচালি না জাতিসংঘে সহ আন্তর্জাতিক ফোরামে? তার সাথে আমার বন্দি বিনিময় চুক্তি আছে, তারা তো আমাদের সাথে চুক্তি এটা কূটনৈতিক আলোচনা হতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, তা ভারতের উচিত যে আমাদের বন্দি বিনিময় চুক্তিতে আমাদের যারা আমাদের আসামি তাদেরকে ফেরত দাও। আর আমাদের দেশ থেকে তারা নিছে না, কিন্তু এই ডিফেন্সটা দেয় হচ্ছে যিনি আসামি তিনি এই ডিফেন্সটা দেন। কারণ এই রকমের নজির অতীতে অনেক আছে যে তারা এই ধরনের ডিফেন্স দিয়েই যে তাদের আশাটা এখানে ঠেকায়, যে আমাদের এখানে দেশে গেলেই তারা আমার ফাঁসি দিয়ে দেবে। অতএব সেই ক্ষেত্রে কি আমরা আন্তর্জাতিক যে ফোরাম আছে সেই ফোরামে দাবি তুলতে পারি কি? যে কথাটা আপনি বললেন, জাতিসংঘ সহ অনেকেই কিন্তু এই গণহত্যার নিন্দা জানাচ্ছে। আমি এই ব্যাপারে একটু বলি, গণহত্যাকে ভারতের উচিত বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রাখা, শ্রদ্ধা রাখা। কারণ ভারত একটা দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আমরা দেশ ছোট হইতে পারি, কিন্তু ভারতের উচিত বাংলাদেশের জনগণের
আশা আকাঙ্ক্ষার দিকে শ্রদ্ধা রাখা, কারণ তাদের সাথে আমার বন্দি বিনিময় চুক্তি আছে। এই দেশের বিচারে কি হবে না হবে সেটা নিয়ে ভারতের মাথা না ঘামাইলেও চলবে। তারা বন্ধু প্রতিম দেশ হিসেবে আমরা চাই তাদের সাথে যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী যেসব বাংলাদেশি গণহত্যাকারী ভারতে পালায় গেছেন তাদেরকে ফেরত দেওয়া হোক, এবং তারা বেশিরভাগ গেছে অবৈধ পন্থায়। অন্য অবৈধ পন্থায় যখন অন্য বাংলাদেশের সাধারণ জনগণ যায় তারা গুলি করে মাইরা ফেলে, অনেক মানে না বর্ডারে প্রতিদিনই না হলে সপ্তাহে 2-4টা করে কেস হচ্ছে। তাহলে এখন তারা অবৈধভাবে কিভাবে ভারতের মাটিতে রয়েছে, তারা তাদেরকে গ্রেফতার করতেছে না? কাওয়াকাদের বলছিল না যে এই সরকার পতন হলে 2 লাখ লোকের গলা কেটে রক্ত বাসায় দেব দিছে না দাদা দিছে কোনো হত্যাকাণ্ড হয় না, এই মন্তব্য কোনো মানুষ করে নাই। শুধুমাত্র এটা তো একটা কি একটা খুব ছিল, এটা কি একটা জুজুর ভয় দেখানো হইতো? হ্যাঁ জুজুর ভয় দেখানো একটা হচ্ছে। খুব ছিল পুলিশের প্রতি। 5ই আগস্টের আগে আমাদের এই পুলিশকে দেখে মনে হয় না যে এরা বাংলাদেশি মানুষ। এরা আমাদের ছাত্র জনতা এবং আমাদের জনগণের উপর যেরকম ভাবে গুলি চালিয়েছে মনে হয়েছে এটা ভিন দেশের মানুষ, এটা বাংলাদেশের জনগণ তারা না। এরপরে এখন বাংলাদেশের সর্বোচ্চ আন্দোলন হয়েছে সাভারে, এবং সর্বোচ্চ মানে খুন হয়েছে সাভারে, লাশ পড়ছে সাভারে। সাভারের ব্যাপারে আপনি তাকায় দেখেন যে সাভারে কয়টা আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছে। কোনো আওয়ামী লীগের নেতাকর্মী টাচে করে না কেউ, বরং বলছে হিন্দু বাড়িঘর সব জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। হিন্দুরা সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করতেছে। এখন হিন্দুদের যে সদ্যমাত্র ওদের যে পূজা শেষ হইলো, এই পূজার মধ্যে বিএনপি, জামাত, ছাত্র, মাদ্রাসা ছাত্র সবাই তাদেরকে সহায়তা করছে, তাদের সাথে আনন্দ সবাই ভাগাভাগি করেছে, মন্দির পাহারা দিচ্ছে। প্লাস আমরা রাজনৈতিক দল হিসেবে সমস্ত রাজনৈতিক দল আমরা এই হিন্দু ধর্মের লোকজনের পাশে ছিলাম। পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করছি, পাহারা দিচ্ছি। এত সুন্দর পূজা উদ্যাপন ওরা হিন্দুরা কখনো করতে পারেনি। স্বাধীনতার পরে এত সুন্দর আমাদের সাভার বিশেষ করে আমরা দেখছি যে এত সুন্দর বিশাল সমস্ত মন্দিরই ছেজেছে, সবাই তাদের জন্য। এই ব্যাপারে আমার একটু কথা আছে, আমাদের সাম্প্রদায়িক বাংলাদেশ তার একটা বড় উদাহরণ কিন্তু এইটা। এই যে এই সরকার বিরোধী গুজব এবং অপপ্রচার এটা কি চলতেছে না? এটা চলতেছে। ছাত্রলীগ, যুবলীগ যারা এই পুলিশের সাথে যারা এই খুন খারাপের সাথে জড়িত ছিল তারা এই ছাত্র হত্যা মামলার আসামি হয়ে সাভার সার্চে বিভিন্ন ফেক আইডি খুইলা ভুয়া এই গুজব বিলাস এইটা শুধু সারা বাংলাদেশে গ্রেফতার করা দরকার আসামিদেরকে, যারা প্রকাশ্যে ভিডিও আছে ছাত্রদের জনগণকে গুলি করতেছে, এবং এদেরকে এখনো যদি গ্রেফতার না করতে পারে, আমাদের যথেষ্ট সংখ্যক পুলিশ এখন আছে সক্রিয়, তারপর র্যাব আছে, আপনার আর্মিরা সক্রিয় আছে, এদেরকে ধরে আইনের আওতায় আনলেই আসলে এই গুজবটা কমে যাবে। আচ্ছা, এই যে আপনি একটা ভালো কথা বলছেন, এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর উনি কিন্তু বলছে যে সারা দেশের সবার কাছে উনি আহ্বান জানাইছে যার কাছে যেই ভিডিওটা আছে সেটা যেন প্রমাণ হিসেবে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরও তো একটা নাগরিক দায়িত্ব আছে যে এই বিচারটা যে আমরা দ্রুত চাই, আমাদেরও যার যা আছে তা আসলে কি দেওয়া উচিত কিনা। আপনি বিচার কথা বলেন, বিচার হবে। এই যে একটা কথা আছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড। আজকে আরেকটা কথা আছে, জাস্টিস হারিড জাস্টিস বারিড। গোপালগঞ্জের এই ঘটনা ঘটতো, ঘটনার সাহস পাইতো যদি আপনারা কঠোর হতেন। আমার সরকার যদি কঠোর হতো এটা করতে পারতো না। যেখানে আমার দেশের শান্তি বাহিনী, যেখানে সেনাবাহিনীর ওখানে আছে, তারপর যে ঘটনাটা ঘটাইলো, এত সহজ পাইলো কোত্থেকে? শুধু আপনাদের দুর্বলতা। এই সরকার উনি যেমনটি বলতেছে যে আমরা বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনী একটা বড় প্রশংসা আছে। বাংলাদেশের সেনাবাহিনী 1 নাম্বার বিশ্ব শান্তি রক্ষায়, এবং তারা জানে কিভাবে গোলযোগ মোকাবেলা করতে হয়, তাদের সেই দক্ষতা আছে। কিন্তু এই সরকার দুষ্টের দমনে শক্ত হইতে পারতেছে না। আপনি কি মনে করেন? ডক্টর ইউনূস হলো একজন একবারে মানে ভদ্র মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ। উনি কোনো অবস্থাতেই দেশে এই ছোটখাটো ব্যাপার নিয়ে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, এই সরকারের উপরে কোনো রকম মানে ফালতু ক্লেম যাতে বিশ্বের দরবারে দাঁড় করাইতে না পারে, সেই জন্য হয়তো কিছু কিছু ঘটনা উনি মানে স্বাভাবিকভাবে যেভাবে করা উচিত ছিল ওইভাবে করে নাই। তার মানে এই না যে এরা বিচারের আওতার মুক্ত এবং বিচারের বাইরে চলে যাবে, এদেরও বিচার হবে না। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, আমরা তো উদারতার দুর্বলতা হিসেবে দেখি কিনা? উদারতা একটা জিনিস আর দুর্বলতা একটা জিনিস। আমরা ডক্টর কিন্তু আমি পারি করতেছি না, এটা কিন্তু আমার দুর্বলতা না, এটা উদারতাও না। আমি পারবো, সেটা মানে সেটা প্রক্রিয়াধীন করতে হবে। আমরা হুট করে কিন্তু এটা কিছু করা যায় না। প্রথমেই একটা কঠোর বার্তা দেওয়া উচিত, যখন আপনি কোনো সংস্কারে যাবেন, কোনো শৃঙ্খলা ফেরাতে যাবেন, আপনি যদি এই সমাজের চিহ্নিত 2টা লোক আমার কথা হলো কাজটা করবে কি কারিগর সরকার শুরু করছে, কিন্তু আপনি অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন।
দেখেন কিন্তু সরকার যা যা কাজ করবে ভাই যে কথাটা বলছেন, 15 স্তর পর্যন্ত সরকার তার নিজের লোক বসে রাখছে, তারা তো কাজ করতেছে না। সেটাই, 2 মাসে তো কিছু করতে সিনেমা পারে না। একটা ডায়লগ আছে যে যদি আপনি ধ্বংস না করেন এটা ফুসফাসটা অন্তত করেন। না 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 এটা যদি করতো ভাই, আপনার ইউনূস সাহেব, সবচেয়ে আমাদের গর্ব যে ওনার মতো একজন লোক আমাদের আজকে প্রধানে আছে, এটা আমাদের গর্ব। একাধারে নোবেল জয়ী, হ্যাঁ, আবার নোবেল রাষ্ট্রপ্রধান। জয়ী। রাষ্ট্রপতি, এই কথাটাই আমার কাছে। সাথে সাথে যে আমরা নোবেল সে লোক বিজয়ী বড়, একজন আমাদের রাষ্ট্রপ্রধান প্রত্যাশাটাও পেয়েছি। বড়। আমরা জাতিসংঘে তার সম্মেলনে দেখেছি আমাদের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা সময় নিয়ে বিভিন্ন জায়গায় বৈঠক করেন, আর দেখেছি ওনার কাছে মানুষ বৈঠক করতে অনুরোধ করেন, ওনার কাছে ছবি সবাই তোলার চায়। জন্য সবাই এগিয়ে আসেন। তো এটা বাংলাদেশ ছোট দেশ হিসেবে বিশাল বড় প্রাপ্তি। হ্যাঁ, জাতিসংঘ সম্মেলন কিন্তু- পুরো ইউনুসময় হ্যাঁ, ছিল। এটা বাস্তবতা। এবং সারা বিশ্ব আলোয় আলোকিত ছিল এবারে সম্মেলন। জাতিসংঘের অনেকগুলো দেশই সরাসরি এই সরকারকে সমর্থন জানিয়েছে এবং গণহত্যার নিন্দা জানিয়েছেন। সেজন্য ডক্টর ইউনূস ইচ্ছা করলে শক্ত হলে অনেক কিছু করতে পারে, এটা আরো দ্রুত করতে পারে। দেশের জনগণ তার সাথে আছে, বিশ্ব তার সাথে আছে। আমাদের পলাতক আসামিরা তো শুধু ভারতে না, বেলজিয়ামে আছে, দুবাইতে আছে, বিশ্বের আরো অন্যান্য দেশে আছে। তা আমাদের যে হাই কমিশনগুলো রয়েছে, আমাদের যে দূতাবাসগুলো রয়েছে, তাদের কি কাজ করানো উচিত কিনা? অবশ্যই করা উচিত। অবশ্যই কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের জানতে হবে, আলোচনার মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে তারা হবে। ওখানে কথা বলবে, তারা তো ওখানে থাকেই তারা কথা বলবে, সরকারকে মেসেজ। আমার দেশ এত বড় গণহত্যা তো সব দেখেছে, এত মিথ্যা না। বলতে পারে মিথ্যা মামলায় আমাকে সাজা দিবে, তা না তো। এখানে একটা প্রকাশ্যে হার্ড এভিডেন্স আছে। হ্যাঁ, এই পতিত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া প্রশাসন, এরা একেবারে টোটাল একটু জেট, এরা এখনো আছে, এদেরকে স্বর্ণ জানে। এবং এরা এই 15 বছরে এমন ভাবে সাজাইছে, একেবারে লোয়েস্ট থেকে হাইস্ট পর্যন্ত এদের লোক। আপনি কারে সরে কারে দিবেন, সবই বাধাগ্রস্ত করতেছে। পুলিশের 2700 লোক কাজে যোগদান করে না, এটা কোনো কথা হইলো? একটা আইন শৃঙ্খলা বাহিনী, নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, তারা সরকার পতনের সাথে তারা টাকা দিচ্ছে। আমি একটা কথা বলি, গ্রাম দেশে 300 এমপি পালায় গেছে, এটা কোনো কথা? কথার মধ্যে যদি ইঁদুর পড়ে, সেই ইঁদুর যে মতো না পড়বেন, কুয়ার পানি যতই আপনি উঠান, ওই কুয়ার পানি ভালো হবে না যে মতো ইঁদুরটা না উঠাবেন। আগে ওই প্রেতাত্মাগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে, ওদেরকে ছাঁটাই করতে হবে, তাহলেই দেশ সুন্দর হবে। তার মানে উনি যেটা বলতেছে যে নীতিগত সংস্কারের আগে এই যে আভ্যন্তরীণ যে এটা তো জরুরি, এই যে বিষয়গুলো আছে, যারা আছে, এগুলো আগে পরিষ্কার করা হবে। আমার শরীরে তো পয়সা গেছে, সারা শরীরে। এই কারণে এই কিন্তু তোমাকে বই করতে হবে না। ডক্টর ইউনূস সাহেবের সরকারে আরো জনগণের সময় দেওয়া উচিত এই প্রসেসিংটা ঠিক করতে। কারণ আপনি পতিত স্বৈরাচারের লোকজনদের মাঠে রাইখা, প্রশাসনে রাইখা কোনোভাবেই আপনি সঠিক পাইবেন না। বাজার মনিটরিং বলেন, যাই বলেন, যেখানে দেন আপনি, ওরা ওদের মতো কাজ করেন। আপনি ট্রাফিক ব্যবস্থা ভাঙা পড়ছে ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে, কারণ কি ট্রাফিক দাঁড়ায় রয়েছে, রাস্তায় কোনো সিগন্যাল দেয় না। কিন্তু আমরা দেখছি ছেলেরা যখন ছিল তখন কিন্তু ওরা একটা নিয়মিত কাজ করেছে। চলছে, হ্যাঁ। প্রশ্নটা এখানে আসে, যখন ছাত্র উঠে গেল তখন থেকে আবার যারা এত কিছু করতে পারে, আজকে 57টা কাজ করার জন্য সবাই যে দুর্বলতা দেখায়, দুর্বলতা আল্লাহ পছন্দ করে না। আপনাকে স্ট্রং হতে হবে, শক্তিশালী প্রশ্ন থাকতে হবে। আমরা চাই যে সরকার আরো শক্তিশালী ভূমিকা নিক। দেশের মানুষ যেটা প্রত্যাশা করে, দেশের মানুষ অনেক প্রত্যাশা। আমি এই সরকারের প্রতি অনুরোধ করবো যে আমরা আপনাদের পাশে আছি, জনগণ আপনাদের পাশে আছে, আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আপনারা আপনাদের মতো করে আরো শক্ত অবস্থানে যান। যারা কথা শুনছে না, কাজ করতেছে না, এদেরকে একেবারে বের করে দেন। সংস্কারের জন্য তো আমাদের কমিশনের সংখ্যাও বাড়ছে, নতুন 4টা কমিশন হয়েছে। প্রয়োজন হলে আরো বাড়ান, কিছু কিছু প্রস্তাব দিচ্ছি। তাহলে এই যে আপনারা যেগুলো বলতেছেন, এই যে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা, এগুলো বের করার জন্য কিন্তু এই যে জনপ্রশাসন সংস্কার যে কমিশন, সেটা কিন্তু গঠন করা হয়েছে। এই যেমন বিচার বিভাগে ঘাপটি মেরে থাকা, এটার জন্য কি বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলো কিন্তু অলরেডি কাজ করছে। গত 2-3 দিন আগের ঘটনা দেখছেন আপনারা, যে পল্লী বিদ্যুতে কি ঘটনা ঘটা দিছে, এখন সাবরাজ শুরু করে দিছিল। আওয়ামী লীগের দূষররা, দুর্নীতিবাজরা ওখানে একবার গাপি মেরে, যখন সেনাবাহিনী 6 জনকে গ্রেফতার করলো, আবার বিদ্যুৎ চালু হয়ে গেল। দিছিল না সারা বাংলাদেশে, কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। ভয় দেখায় যে বিদ্যুৎ দিবে না, দেশ অচল করে দিবে। আসলে কথাটা কি, আমার টাকার বিদ্যুৎ আমারে দিব। গভর্নমেন্টের লোক, আমরা বহুত রিপোর্ট করি, বহুত কমিশন হয়, কিন্তু আলোর মুখ এরা দেখে না। জানি না যে এরা কত তাড়াতাড়ি এটা করতে পারবে। যত তাড়াতাড়ি করতে পারবে ততই জাতির তার মানে এদের কাজের গতিতে আপনি সন্তুষ্ট না? আমার মনে হয় কাজটা খুব একটা দ্রুত গতিতে হচ্ছে না, ধীমে টালে হচ্ছে, যেটা জাতি আশা করে না। জাতির আশা প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার কারণে হয়তো ওইগুলা শেষ করতে পারতেছে না। তোমরা আশাবাদী যে সামনে আস্তে আস্তে ডক্টর ইউনূসের সরকার দেশের জনগণ যে রকম প্রত্যাশা করে, ঠিক ওই রকম কাজ করা, তারা দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার
একটা সরকার হিসেবে বাংলাদেশের জনগণের কাছে প্রতিষ্ঠিত হবে। এই যে রাষ্ট্র মেরামতের যে সংস্কার কাজ, এই গতিতে কি আপনি সন্তুষ্ট? না, এখন যেভাবে শুরু হয়েছে ইনশাল্লাহ আশাবাদী, আমি সন্তুষ্ট আর কি। কাজটা ত্বরান্বিত হবে, আগের চেয়ে অনেক অগ্রগতি হয়েছে। আর প্রথম যেভাবে ছিল তার চেয়ে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু ওনারা শুরু করছে। তাছাড়া মনে করেন কোর্টে বসে এসে 54 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিচ্ছে। অবশ্যই আমরা সেটা 46 জন। 46 জনের আমরা অবশ্যই খুশি এই ব্যাপারে। আমরা চাই এরকম দ্রুত কাজই করবো না। হ্যাঁ, এবং ট্রাইব্যুনালের জনগণ এই আমাদের যে কাছে আছে। ট্রাইব্যুনাল প্রথম দিনের এই কাজ, এটা কিন্তু দেশবাসীর প্রত্যাশা একটা বড় পূরণ করছে। আকাঙ্ক্ষা ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে। একজন জ্ঞানীকে খুঁজে বের করতে হলে অনেকগুলো জ্ঞানীর প্রয়োজন হয়। বাংলাদেশে অনেক প্রতিভাবান লোক আছে, তাদের খুঁজে বের করে ওখানে বসান। সেই কলেবর তো বাড়াচ্ছে, দেখতেছি আমরা ধীরে ধীরে, কিন্তু কলেবর বাড়তেছে। কিন্তু আবার বেশি বড় হলে সমস্যা কিনা? না, বেশি বড় হলে আপনার মাথাভারী প্রশাসন যদিও কেউ চায় না, তারপর যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। কাজের পরিধি তো বাড়ছে, এখন বিভিন্ন সেক্টরে কাজের পরিধি বাইরে গেছে। সেক্ষেত্রে সরকার যদি মনে করে যে তাদের আরো লোকবল দরকার, নিক তারা, আমরা সাপোর্ট করি, তারপরও কাজগুলো দ্রুত হোক। প্রথমত বাংলাদেশের মানুষ এই গণহত্যার আসামিদের গ্রেপ্তার দেখতে চায়, এদের বিচার দেখতে চায়, পুলিশকে মাঠ প্রশাসনের সক্রিয় কাজ দেখতে চায়। ঠিক আছে, এটা একেবারে মানুষের একেবারে আন্তরিক চাহিদা। আমরা সাধারণ মানুষ হিসাবে এটি আমাদের আকাঙ্ক্ষা যে এটার বিচারটা এবং আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। 18 কোটি মানুষকে যারা কাঁদাইছে, 18 কোটি মানুষের নির্যাতন করতে, সেই সমস্ত নেতারা দেশ থেকে চলে যায় কি করে? প্রশাসন কি করে? ওই যে স্বৈরাচার সরকারের যে ছিল, সেটা দোষররা ছিল, তারা তাকে সহযোগিতা করছে। দুই দেশের বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালায় যাওয়ার মতো মানুষ চিনে নাকি? আমি আপনি বর্ডার পার হইতে গেলে আমরা পারবো না, গুলি খাই মরতে হবে। আর তারা কি করে বড় বড় নেতা, ফেমাস নেতা, পরিচিত নেতা সবাই চিনে, তারা কি করে পার হয়ে যায়? অবৈধ অনুপ্রবেশকারী, তার তো কোনো মৌলিক অধিকার থাকার কথা না। কিন্তু এরা তো দেখি যে বেশ ভালো তবিয়তে আছে। মৌলিক অধিকার নেই বাংলাদেশের সাধারণ জনগণের, ফেলানির নাই, অন্য কারো নাই, কিন্তু এদের আছে। বাইরে চলে গেল, কি সহযোগিতা করছে? একজন কি বের করতে পারছেন? উনি বলতেছে যে এই ফাঁকটা চিহ্নিত করা দরকার, কারণ এই ফাঁক দিয়ে সামনে আরো এইটাই হলো ফাঁক। দেশের সরকার একেবারে লোয়েস্ট থেকে হাইয়েস্ট পর্যন্ত এরা নিজেদের লোক সেটআপ দিয়ে গেছে, এরা এই ফ্যাসিলিটি নিচ্ছে। হত্যা যেখানে হয়, এর চেয়ে চরম অপরাধ কোথায় হয়? সেই হত্যার আসামিদেরকে পালাতে সহায়তা করলে সে অপরাধ। আজও যদি আমাদের ধরে রাখেন, আজও যদি জনগণ কথা বলতে না পারে, তো কবে কথা বলবে? না না না, অবশ্যই সেগুলো তো আমরা দেখতে চাই না। একজন বলেন যে এই কাজটা সে করছে, তাকে ধরে শাস্তি দেওয়া হয়েছে, একটাও না। এখন তো ধরেন আমরা মুক্তভাবে আলোচনা করতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি। এর আগে কথা বলা বটে, এর আগে কি আমরা পারতাম? আরে ভাই, মোবাইলে ফেসবুক রেখে আপনার বাসায় মোবাইল রাখতে হতো, সেটা বাটন ফোন নিতে হতো বাইরে। পুলিশে ধরলে মোবাইল চেক করতো আমি কোন দল করি, দেখলে পরে আমি বিএনপি কোন আমি তো ভারতের বছর আমার সাভারে কাছে চাইলে আমার মামলা, এখনো আমার নামে ৬৬টা মামলা আছে, 20টা মামলা আমি খালাস পাইছি। এইটা হলো সবচেয়ে বড় জিনিস। দেশের বাইরে থাকা অবস্থা আমার নামে মামলা হয়েছে। যখন আমি বিচারককে বললাম যে আমি দেশের বাইরে ছিলাম, এই অপরাধ আমি কিভাবে করলাম, বলে যে এই ব্যাপারে আমরা এখনই কোনো সিদ্ধান্ত দিব না। তার মানে দলীয় বিচার কাজ যেভাবে হয়েছে, যে আমি দেশের বাইরে অপরাধ সাভার হয়েছে, সেই বিচারের আওতাও আমি পড়ে গেছি। কিন্তু আমার পুরো দলীয়, একদম দলীয় ছিল, কোনো বিচারই পাওয়া যায় না। কে পূরণ করবে? তার এই 15টা বছর কে পূরণ করে দেবে? হাইকোর্ট থেকে হাইকোর্ট জামিন দিছে 1 মাসে, তারপরে 1 মাস পরে হাইকোর্ট জানে না মামলা গেলা বুয়া, চিন্তা করছে হাইকোর্ট তো জানে। আসলে পরে এ ভিতরে ঢুকে দিছে, আর ক্ষমতা তার চেয়ে বেশি। মানে এইভাবে কিভাবে সাজাইছে আওয়ামী লীগ, যে ওরা বলছে এটা দিও না, ব্যাস দেয় নাই। আরে এই প্রসঙ্গে বিচার বিভাগ কেমন ছিল যে মাহমুদুর রহমানের কথা চিন্তা করে কুষ্টিয়ার আদালতে কি হয়েছিল তার পরিণতি। পুলিশ প্রোটেকশনে থাকার পর আদালতের কাছে আর্জি জানানোর পরও তার কি নিরাপত্তা দিচ্ছে? আমি আপনারে বলি কেমন শাসন দিয়েছিল। আমার বাবা মারা গেছে, আমি জানাজা দিতে পারি নাই, আমি মিলাদের আয়োজন করছি। মিলাদের আয়োজনের ভিতরে আইসে পুলিশ এবং আওয়ামী লীগ এরা সমস্ত কিছু একেবারে খাবার লুটপাট করে আমার বাড়ি ঘর ভাঙ্গা 29 জন মানুষ খাবার টেবিলতে ধরে নিয়ে গেছে। সেখানে আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, জামাত সবাই তো ছিল, সবাই ছিল মিলাদের জন্য। এই এলাকায় সব মানুষ ছিল, মসজিদ কমিটির ছিল। এটা অন্যায় কি মিলাদেও বাধা করবে। আশেপাশে 4টে মসজিদের ইমাম সাহেবরা ছিল, মানুষ কত সহ্য করবে? মুসল্লিরা সবাই ছিল, নামাজ পড়ে চলে আসছে দোয়া করতে। দোয়াটা শেষ হয়ে মাত্র খাবার দিছে, এমন সময় এটা আজকে তখন বিচারের কথা বলি, তখন বলো ধৈর্য ধরেন। দোয়া করতে পারো, বাপকে সে কবর দিতে পারে নাই, মারে কবর দিতে পারে নাই, বাপের জন্য সে মিলাদ আয়োজন করছে, একটা দোয়ার আয়োজন, সেখান থেকে তাকে সবাইকে নিয়ে 29 জন গ্রেপ্তার করে নিয়েছে।
শুধু জুলাই আগস্ট গণহত্যা না, বিগত সরকারের সময় যতগুলো বর্বরতার ঘটনা ঘটেছে, যতগুলো পৈশাচিক ঘটনা ঘটেছে, যতগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, প্রতিটি ঘটনার বিচারই চান সাধারণ মানুষরা। আগামীতে আবার দেখা হবে দেশের কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসিটিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড়ে।